ওকে, আমাদের আজকে যে লিটারি ক্রিটিসিজমের আমরা যেটা পড়ছিলাম কি প্রিফেস টু শেক্সপিয়ার পড়ছিলাম না? আচ্ছা, আমি একটু র্যান্ডামলি জিজ্ঞেস করব কানুন কি মনে আছে। প্রিফেস টু শেক্সপিয়ার পড়াতে গিয়ে আমরা প্রথমেই কি দেখেছিলাম যে ক্রিটিসিজম, লিটারি ক্রিটিসিজম বলতে আমরা কি বুঝি, আমরা কি কে বলতে পারবে? হ্যাঁ, ক্রিটিক্যালি, হ্যাঁ, কিভাবে আমরা অ্যানালাইজ করতে পারবো, ডিসক্রাইব করতে পারবো আমাদের সেটা একটা লিটারেরি ওয়ার্কস বলতে কি বুঝি, নভেল হতে পারে, ড্রামা হতে পারে, পোম, ওকে। তো সেগুলির ভালো, পজিটিভ, নেগেটিভ, একজন রাইটার কিভাবে একটা ক্যারেক্টারকে উপস্থাপন করছেন, এই সব এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিটিসিজম এসেনশিয়ালি অ্যান ওপিনিয়ন সাপোর্টেড বাই এভিডেন্স রিলেটিং টু থিম, স্টাইল, সেটিং অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সট। তাহলে এটা আমরা কেন বলছি হিস্টোরিক্যাল পলিটিক্যাল কনটেক্সটটা? কি বোঝা যাচ্ছে যে একজন রাইটার কোন সিচুয়েশনে, কি পরিস্থিতিতে, কেন ওই গল্পটা লিখেছেন, ওই উপন্যাসটা বা নাটকটা, তাই না? এই জন্য লেখা একটা ড্রামা বা একটা নভেল পড়ার পাশাপাশি ওই রাইটার সম্বন্ধেও আমাদের জানতে হয়, তার ব্যাকগ্রাউন্ডটা কেমন, কি জানতে হয়। আর আমরা যে প্রিফেস টু শেক্সপিয়ার পড়ছি এটার রাইটারকে, অথরকে? ডক্টর স্যামুয়েল জনসন সম্বন্ধে আমরা কি জানি কিছু? কি দেখি, বলুন দেখি। ডিকশনারির, হ্যাঁ, উনি প্রথম ইংলিশ ডিকশনারি, ওনার নেতৃত্বে ইংলিশ ডিকশনারি প্রথম প্রডিউস হয়েছে। হ্যাঁ, যারা ক্লাসে ছিলেন না মিরান মনে রাখেন, কিন্তু আমি জিজ্ঞেস করব তখন বলতে হবে। এরপরে আমরা আসি এই যে জনসনের কি 2 ভলিউম ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটা কত সালে পাবলিশ হয়েছিল? 1755। ডিকশনারিটা কত সালে হয়েছিল? 1755 সালে। ওকে। আর তার যে রিমার্কসগুলো, তার রিমার্কস মানে কি কমেন্টসের কি ছিল? কমেন্টসগুলোর কি একটা এন্ডিউরিং ইম্প্যাক্ট অন ইংলিশ লিটারেরি ক্রিটিসিজম, মানে উনি যে কমেন্টগুলো করছেন, ওনার কিন্তু অনেক পড়াশোনা ছিল। আর একটা কি বলেছিলাম যে তার বাবা কে ছিলেন? স্যামুয়েল জনসনের বাবা বুক সেলার, রাইট, বুক সেলার ছিলেন, যার জন্য কি ছোট থেকেই তিনি বই নিয়ে থাকতেন, বই চারিদিকে বই পড়তেন, তখন থেকে তার বই পড়ার একটা অভ্যাস। তারপরে কি হিজ ইনসাইটস ওয়ার উইটি, অ্যাসার্বিক, প্রভোকেটিভ, গ্রাউন্ডেড অন হিজ ইনর্মাস রেঞ্জ অফ রিডিং। এই যেটা বললাম যে ইনর্মাস রেঞ্জ অফ রিডিং, মানে তার বহুল পড়াশোনার কারণে কিন্তু উনি এভাবে করে কমেন্ট করতে পেরেছেন। তাহলে এটা কি উইটি, তার কমেন্টগুলো কি খুব উইটি মানে খুব শর্টকাটে, কম্প্যাক্ট, উনি খুব সুন্দরভাবে কমেন্ট করতে পারতেন। অ্যাসার্বিক অর্থটা কি? খুব শার্প, মানে খুব তীক্ষ্ণ, বা অ্যাসার্বিক মানে শুনলে বোঝা যাচ্ছে না যে খুব হার্শ টাইপের হতে পারে। শার্প, অ্যাসার্বিক, ACERBIC, অ্যাসার্বিক, খুব শার্প টাইপের। তো এই সব কমেন্টগুলো কিভাবে সম্ভব হয়েছে? যে তার পড়াশোনার রেঞ্জটা অনেক বেশি ছিল, এই জন্য কারো সম্বন্ধে কিছু বলতে গেলে তাকে জানতে হবে, তার ভালোটা খারাপটা যেটাই হোক, তো সেটা সম্বন্ধে স্টাডি করতে হবে, তারপরে তো তাকে নিয়ে ক্রিটিসাইজ করা যায়। তারপরে কি দেখছি আমরা? জনসন মেক্স অ্যান ইম্পর্টেন্ট জেনারেল স্টেটমেন্ট। এই যে কোটেশন যে করা আছে না, কোট করা আছে, সেগুলো কিন্তু হচ্ছে জনসনের কোটেশন, যে নাথিং ক্যান প্লিজ মেনি অ্যান্ড প্লিজ লং, বাট জাস্ট রিপ্রেজেন্টেশন অফ জেনারেল নেচার। এই কোটেশনগুলো আপনারা খুব মাইনরলি, খুব ভালোভাবে মনে রাখবেন। হ্যাঁ, যে আমরা যেন যখন এক্সামের আনসার করতে গেলে কিছু কোট করতে পারি, কোটেশনটা খুব জরুরি। তো বলছে যে
কোনো কিছুই দীর্ঘদিন ধরে মানুষকে খুশি রাখতে পারে না বা অনেককেই খুশি রাখতে পারে না। হ্যাঁ, তো এটাই কিন্তু মানুষের হিউম্যান নেচারের একটা প্রতিফলন। দ্য পোয়েট অফ নেচার, এটা হচ্ছে শেক্সপিয়ার হচ্ছে পোয়েট অফ নেচার। এর কথা বলেছি না যে এই নেচারটা কোন নেচার? হিউম্যান নেচার। এবং কি বলছে? ফেইথফুল মিরর অফ ম্যানার্স অ্যান্ড অফ লাইফ, মানে মিরর, যেন জীবনের একটা প্রতিফলন ঘটছে। হ্যাঁ, মিরর অফ লাইফ। হ্যাঁ, মিরর, মিরর অফ লাইফ। ইয়েস, এইভাবে করে লিখে যে কোট করে দিলে সুন্দর হবে। তারপরে কি, শেক্সপিয়ার্স ক্যারেক্টার্স আর জেনুইন প্রোজেনি অফ common humanity and they act and speak by the influence of those general passions. এবং আমি যে নেক্সট আরেকটা যে পিডিএফ দেখাবো সেখানেও সুন্দর সুন্দর সেন্টেন্সগুলো আছে। অ্যান্ড ইউ উইল স্টাডি, আই উইল প্রোভাইড দ্য শিট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ওই পিডিএফটাতে খুব সুন্দর করে মানে সেন্টেন্সগুলো ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখানে একটু কঠিন মনে হবে কারণ জনসনের সেন্টেন্সগুলো, তো আমরা যে বইয়ে যে সেন্টেন্সগুলো পড়ছি এগুলো হচ্ছে স্যামুয়েল জনসন, আর ওই সময়ে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে উনি যেভাবে লিখেছেন সেগুলো আসলে এখন একটু পড়ে বোঝাটা কঠিন। এই জন্য আমরা একটু সহজ করে বলার চেষ্টা করছি। অ্যাক্ট অ্যান্ড স্পিক বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দোজ জেনারেল প্যাশনস অ্যান্ড প্রিন্সিপালস বাই হুইচ অল মাইন্ডস আর অ্যাজিটেটেড। মানে সহজ, এটা কিন্তু সহজ করে বললে অনেক ইজিভাবে এভাবে আমরা বলতে পারি যে শেক্সপিয়ারের ক্যারেক্টারগুলো কেউ এমনভাবে কথা বলে, অ্যাক্ট মানে কি অভিনয় করা বা কথা বলে, হ্যাঁ, যে তাদের যে জেনারেল প্যাশনস, হিউম্যান প্যাশনস কোনগুলো, মানুষের যে রাগ, ঘৃণা, ক্ষোভ, তারপরে লোভ, হিংসা, ঈর্ষা, হ্যাঁ, এই যে এইগুলো প্যাশনগুলো, এগুলো যেন মনে হচ্ছে যে বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দোজ জেনারেল প্যাশনস, মানে ক্যারেক্টারগুলো যেন খুবই ন্যাচারালি স্পন্টেনিয়াসলি এভাবে করে বলে। অ্যান্ড প্রিন্সিপালস বাই হুইচ অল মাইন্ডস আর এজিটেটেড। এজিটেট মানে কি? হ্যাঁ, হ্যাঁ, বা উত্তেজিত হওয়া, যে কোনো কিছু নিয়ে আমরা যদি অথেলোর গল্পটা তো আমরা বলেছি না যে ওখানে যে সন্দেহ করে, হাজব্যান্ড তার ওয়াইফকে সন্দেহ করে এবং এই সন্দেহের বশে থেকেই পুরা ট্র্যাজেডিটা কিন্তু পরে শেষে মেরেই ফেলে। তো এই যে মানুষের মন যে এই যে প্যাশনগুলির ধারা যে খুব হয়, যে এজিটেটেড মানে কি খুব উদ্বেলিত হয়, খুব উত্তেজিত হয়, এইটা কিন্তু এখনও আছে, সেই সময়ও ছিল, এখনও আছে মানুষের মধ্যে। তো এইগুলিকে যারা দূরে সরিয়ে রাখতে পারে যে না এটা করা যাবে না, বা এটা হ্যাঁ মাইন্ড যদি ফ্রেশ থাকে, কোনো সন্দেহ জেলাসি সব না থাকে, তাহলে কিন্তু জীবনটা অন্যরকম হয়, তখন তার ট্র্যাজিক হ্যাঁ যে আসে না জীবনে। হ্যাঁ, তখন জীবনটা মানে ভালো সুন্দরভাবে কেটে যায়। এরপরে আমরা আসি এই যে শেক্সপিয়ার্স ক্যারেক্টার ইজ কমনলি আ স্পেসিস। স্পেসিস বলতে কি বুঝি সিদ্দিক? স্পেসিস, স্পেসিস কি? একটা প্রজাতি, বাংলায় যদি আমরা বলি স্পেসিস, বলে না হিউম্যান বিইং ইজ আ স্পেসিস। হ্যাঁ, স্পেসিস হচ্ছে একটা প্রজাতি বা হ্যাঁ, তো বলছি যে শেক্সপিয়ারের ক্যারেক্টারগুলোই মনে হচ্ছে যেন যে একটা কোনো কিছু রিপ্রেজেন্ট করে, মানে একটা হচ্ছে কি যে আমরা কিছু লিটারাল মিনিং তো জানতেই হবে। হ্যাঁ, ইংলিশ ডিপার্টমেন্টটাতে পড়ে মানে কি যে একটা হয় যে একটা ইংলিশের অর্থ জানা এবং সেই অর্থটা আবার কবি বা লেখক কী হিসেবে ইউজ করেছেন, একটা ওয়ার্ডের তো অনেক রকম অর্থ থাকে, সেইটা আবার রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে। দিস ইজ ডিফিকাল্ট, এই কারণে একটু কঠিন মনে হয়। হ্যাঁ, যে আপনাদের অনেকের কাছে হয়তো মনে হবে যে ইস এত কঠিন। হ্যাঁ, কঠিনটা ওই কারণেই যে অর্থটা বুঝতে হবে, বুঝে নিজের মতো করে লিখতে হবে এবং একটা সেন্টেন্স কারেক্টলি লেখার জন্য সুন্দর গ্রামারটা ভালো করে বুঝতে হবে যাতে ভুল না হয়। ইয়েস, এখানে কি বই আছে? হ্যাঁ, কত নাম্বার লাইন দেখি? 189 পেজ 189 পেজ 189।
ওকে, লাস্ট প্যারার আদার ড্রামাটিস্ট। আচ্ছা, ক্যারেক্টার্স, এই যে ক্যারেক্টার্স দ্যাটস অ্যাম্পল অ্যান্ড জেনারেল। অ্যাম্পল মিনস কি? অ্যাম্পল মানে কথাটা কি, যে অ্যাম্পল অপরচুনিটি, খুব যথেষ্ট, খুব সুন্দর। হ্যাঁ, জেনারেল ওয়ার নট, এই যে আমরা এগুলো সব দাগ দিয়ে দিয়ে কিন্তু, যদি আপনারা বইটা কালেক্ট করেন পেন্সিল দিয়ে। ওকে, থ্যাংক ইউ। এই বইটা যে গ্রুপেও দেয়া আছে। টেক্সট অন লিটারারি ক্রিটিসিজম, ইংলিশ লিটারারি ক্রিটিসিজম। হ্যাঁ, তো এখানে এই যে দেখতে পাবেন, ওয়ার নট ইজিলি ডিসক্রিমিনেটেড। ডিসক্রিমিনেট মানে কি? বৈষম্য। ডিসক্রিমিনেটেড, হ্যাঁ, এটা কি হলো? কোথায় চাপ পড়লো? কানেকশন নাই। ওকে, তো ওকে, ইয়েস, থ্যাংক ইউ। এটা তো চাপ পড়ে গিয়েছিল। ওকে, তাহলে ইজিলি ডিসক্রিমিনেটেড অ্যান্ড প্রিজার্ভড, yet perhaps no poet ever kept his personages more distinct from each other. মানে বলছে যে শেক্সপিয়ারের ক্যারেক্টারগুলো এত বেশি জেনারেল যে সেগুলো খুব সহজেই পার্থক্য করা যায়। অন্তর, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসক্রিমিনেশন? ডিসক্রিমিনেট পার্থক্য করা, বলে না বৈষম্য। হ্যাঁ, ডিসক্রিমিনেশন ওয়ার্ডটা তো আমরা জানি। ডিসক্রিমিনেশন, হ্যাঁ, পার্থক্য করা যায় এবং প্রিজার্ভ করা যায়। এবং যেটা বলছে যে খুব কম রাইটার, খুব কম পোয়েটই তাদের হ্যাঁ ক্যারেক্টারগুলোকে এভাবে ইচ আদার ডিস্টিংক্ট করে, পার্থক্য করে। সহজভাবে বললে এইরকম। এটা কিন্তু লাইনটা খুব ইম্পর্টেন্ট, খুব হ্যাঁ ইম্পর্টেন্ট। Every where is it? 188 second para, fourth line. Every verse was a precept. Yes, precept. আপনাদেরকে কিন্তু আমি সফট কপিও দিয়েছিলাম, আপনারাও ফটোকপি করে নিতে পারেন। হ্যাঁ, কারণ একটু হলেও কি টেক্সটটা পড়লে তখন আনসার করা যাবে। একই তো লিটারারি ক্রিটিসিজম। আর আমি যেটা জানলাম যে আপনারা শেক্সপিয়ার তো আগের কোনো কোর্সে ছিল না, দ্যাটস ওয়াই ইট বিকামস মোর ডিফিকাল্ট। শেক্সপিয়ার তো আগে পড়েন নাই, তাই না? হ্যাঁ, এই জন্য হ্যাঁ ওয়াইডলি পড়া হয় না। মানে একটা কোর্স হিসেবে থাকলে যেরকম একেবারে খুঁটিনাটি ওয়ার্ড বাই ওয়ার্ড সুন্দরভাবে অ্যানালিসিস করে পড়া হয়, সেরকম হয় না। এভরি ভার্স ওয়াজ আ প্রিসেপ্ট অ্যান্ড ইট মে বি সেইড অফ শেক্সপিয়ার। এবং এটা শেক্সপিয়ারের সম্বন্ধে বলা যায় যে ফ্রম হিজ ওয়ার্কস মে বি কালেক্টেড আ সিস্টেম অফ সিভিল অ্যান্ড ইকোনমিক্যাল প্রুডেন্স। আচ্ছা, শুধু এই সেন্টেন্স এইটুকুই আমরা নিতে পারি যে হিজ এভরি ভার্স ওয়াজ আ প্রিসেপ্ট, এইটুকু নিলেই হবে। অন্তর, ওকে, ইউ উইল স্ট্যান্ড আপ। কি বললাম আগে? আমরা এখনই যে কথাটা বললাম, ছোট্ট কথাটা, আপনারা তো নিশ্চয়ই শুনেছেন। হ্যাভ ইউ হার্ড অফ ইট? শোনেন নাই? কি শুনেছেন বলেন? ডিসক্রিমিনেশনের পরে, ওটা তো একটু আগে চলে গেল। ইউ কাম হিয়ার, এখানে বসেন। এখানে সামনে বসেন। নো, ওকে, নো। এভরি ভার্স ওয়াজ আ প্রিসেপ্ট, এই কথাটা আমরা বলেছিলাম। এগুলো কিন্তু জনসনের কমেন্ট। উনি বলছেন যে শেক্সপিয়ারের প্রত্যেকটা ভার্স মানে প্রত্যেকটা লাইন, সেটা হ্যাঁ কবিতার লাইন হতে পারে, তার সনেটকে আপনারা পড়েছিলেন সনেট? হ্যাঁ, তো অনেকগুলো তার সনেট আছে, তো সেগুলোর কথা উনি বলেছেন। আচ্ছা, আমরা এরপরে আসি। এটা পুরো শেক্সপিয়ারস প্লেস আর ফিল্ড উইথ প্র্যাকটিক্যাল axioms and domestic wisdom দিয়ে মানে হ্যাঁ, and from his works may be collected a system of civil and economical prudence. এই যে এখানে আছে, from his works may be collected a system of, এই পেজ নাম্বার 188 আর পাশে যেটা আছে ওটা লাইন নাম্বার। ওকে, এরপরে
আমরা আসি শেক্সপিয়ার্স পার্সোনেজেস আর নট হিরোজ। পার্সোনেজ মানে কি? ক্যারেক্টার্স। আপনারা ইজিলি এভাবে বলতে পারেন শেক্সপিয়ার্স ক্যারেক্টার্স। শেক্সপিয়ারের ক্যারেক্টারগুলোকে সবগুলোই কিন্তু যে খুব নাম করা হিরো বা এরকম হবে তা না, ভেরি ন্যাচারাল পার্সন হতে পারে। হি এক্সপ্রেসেস হিউম্যান সেন্টিমেন্টস ইন হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং জনসন যে শেক্সপিয়ার সম্বন্ধে তার ভালো দিকগুলোর কথা বলছেন যে তার সেন্টিমেন্টসগুলো, হিউম্যান সেন্টিমেন্টস ইন হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হিউম্যান ল্যাঙ্গুয়েজ কি? ভেরি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। মানে এটা হচ্ছে জনসনের কথা বলে একটু হাই থটের। হ্যাঁ, উনি তো অনেক বড় লার্নেড পারসন ছিলেন। তো আমরা যদি ইজি ভাষায়, ইজি ল্যাঙ্গুয়েজে এভাবে বলি যে হ্যাঁ, হিউম্যান সেন্টিমেন্টস উনি করেছেন কি ভেরি ইজি ন্যাচারাল ওয়েতে। হিউম্যান ল্যাঙ্গুয়েজ কি? মানুষের ভাষা যেটা হচ্ছে খুব ইজি ওয়েতে উনি বলেছেন হিউম্যান ল্যাঙ্গুয়েজ। ওকে, ওয়্যার ইজ ইউর কপি? একটু কিছু নোট ডাউন করেন। আমি ওই যে অন্য একটা ব্যাচে দেখলাম এত সুন্দর করে ক্লাস লেকচারগুলো নোট করেছে। ওকে, আমি মুগ্ধ হয়ে গিয়েছি। মানে ক্লাসে কিন্তু আমি যতই পিডিএফ দিয়ে দেই, যত কিছু দিয়ে দেই, ক্লাসেগুলো যদি আপনি নিজে একটু করে ছোট ছোট পয়েন্ট আকারে নোট করেন, তখন সেগুলো পরে খাতাটা খুললে কিন্তু নিজের লেখাগুলো আর বেশি ভালো মনে থাকবে। ক্লাসে নোট করার অভ্যাসটা তৈরি করে, নোট ডাউন করুন। যে টিচার বলছে সব হয়তো লেখা সম্ভব নয়, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেই কথাগুলো লিখবেন। আমাদের তো পরীক্ষায় আমাদেরকে তো লিখে পাশ করতে হবে। আমরা বলতেও পারি না, আমরা যদি লিখতেও না পারি, দেন হাউ ক্যান উই অবটেইন এ গুড রেজাল্ট? তাই না? এই যে আপনাদের ভিডিও প্রেজেন্টেশন এই জন্যই তো দেয়া, যে যাতে আপনারা বলতে পারেন সুন্দর করে গুছিয়ে। সেটা দেখেও যদি হয়, তারপরেও কিন্তু ওটার পিছনে তো পরিশ্রম করতে হয়। দেখে বলার আগেও তো স্ক্রিপ্টটা তো লিখে রেডি করতে হয়, তার জন্য তো স্টাডি করতে হবে। হ্যাঁ, এই জন্য কিন্তু কোনো কিছুই ক্লাসে যে আমরা 1.5 ঘন্টা সময় বসে আছি, কিছু লিখি। ওয়্যার ইজ ইউর কপি? নো, দিস ইজ নট গুড। যার খাতায় তাকেই লিখতে হবে। হ্যাঁ, আপনারটা আপনাকেই লিখতে হবে, আপনার পরীক্ষা আপনাকেই দিতে হবে, আপনাকেই দিতে হবে। ওকে, ফাইন। তাহলে হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি? যে হ্যাঁ, ইজি ন্যাচারাল ওয়েতে। হোয়াট অ্যাবাউট ইউ? হ্যাঁ, এত বড় আপনি খাতা বের করলেন না? কি? ইজি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে কি খুব স্পন্টেনিয়াসলি আসে, স্পন্টেনিয়াসলি যেটা চলে আসে, যে খুব যে হ্যাঁ ন্যাচারালি, স্পন্টেনিয়াসলি আমরা যেটা বলি, স্পন্টেনিয়াসলি স্পিকিং। হ্যাঁ, স্পন্টেনিয়াসলি স্পোক। হিজ ক্যারেক্টার্স স্পন্টেনিয়াসলি স্পোক। মানে তার ক্যারেক্টারগুলো থেকে মনে হচ্ছে যেন হিউম্যান সেন্টিমেন্টটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ প্রকাশ করছে। হিজ ক্যারেক্টার্স স্পন্টেনিয়াসলি স্পোক, মানে কথা বলেছিল। আমি জাস্ট কিছু করে দিচ্ছি যাতে আপনারা কারেক্টলি লিখেন, কিন্তু এক্সামে যে আসবে সেটার কিন্তু অর্থটা বুঝতে হবে, বুঝে নিজের মতো করে সুন্দর করে লিখতে হবে। দিস ইজ দ্য ডিফারেন্ট ফ্রম আদার ডিপার্টমেন্টসের সাথে ইংলিশের এইটা কিন্তু পার্থক্য, যে নিজেকে রিয়েলাইজ করতে হবে, নিজেকে বুঝে লিখতে হবে। ওকে, দ্যাটস ওয়াই ইউ আর প্রিভিলেজড পারসন। ইংলিশে আপনারা পড়ছেন, তো আপনারা একটু হলেও তো হ্যাঁ, বাইরে কিন্তু যে শুনে যে না ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, তো একটু হলেও আপনাদেরকে একটু অন্যরকম চোখে দেখে না? হ্যাঁ, দেখে তো। হ্যাঁ, কি হিসেবে দেখে?
ক্যান না, সেই অ্যাডভান্টেজটা তো একটা স্পেশাল, তাই না? তো আপনাকে স্পেশালভাবে দেখে বলে তো আপনি একটু হ্যাঁ টিউশনি বলেন যা বলেন করতে পারছেন। যদিও স্টুডেন্ট লাইফে অগ্নির পিছনে বেশি গেলে আবার পড়ার ক্ষতি হয়ে যাবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? হ্যাঁ, আর কিন্তু এটা কিন্তু লাস্ট ক্লাস প্রিফেস টু শেক্সপিয়ার। হয়তো পরীক্ষার আগে যখন একটা ওভারঅল একটা নিয়ে দিব, দ্যাটস ডিফারেন্ট। আচ্ছা, ইমিটেশনস গিভ আস প্লেজার সেজ জনসন। জনসন বলছেন যে ইমিটেশন মিনস অনুকরণ করা, কারো হ্যাঁ নকল করা, রাইট, এমনিতে ভাষায় বললে বলা যায় নকল করা, কারো অনুকরণ করা। এটা উনি মনে করছেন যে হ্যাঁ একটা অনুসরণ কিন্তু আলাদা, আর অনুকরণ হ্যাঁ অনুসরণ হচ্ছে ফলো করা, যে ইউ মে ফলো মি, হ্যাঁ অনুসরণ করতে পারেন, কিন্তু অনুকরণকে একদম সেম কে কীভাবে কথা বলছে, কিভাবে হাঁটছে, এগুলি অনেক সময় কিন্তু হাসির কারণ হয়, আবার অনেক সময় খুব ইনসাল্টিংও হয়। হ্যাঁ, সব সময় যে হাসির আনন্দ দেয় তা কিন্তু না, যাকে অনুকরণ করা অনেক সময়। হ্যাঁ, তো যাই হোক, জনসন, এটা যেহেতু আমরা জনসনের কমেন্ট পড়ছি, তো আমরা হ্যাঁ আমাদের মতো করে না করে জনসনের, কিন্তু যখন আবার কোয়েশ্চেনে যদি জিজ্ঞেস করে যে হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দিস কমেন্ট, আপনি কতটা অ্যাগ্রি করেন, দেন ইউ ক্যান গিভ ইয়োর অপিনিয়ন। যে আপনি তখন বলতে পারেন যে ইট ইজ নট প্লেজার ফর অল বাট ফর ইন অলওয়েজ। এটা সবসময় যে প্লেজার দেবে ইমিটেশনটা তা কিন্তু নয়, এটা আপনি আপনার মতো করে বলতে পারেন। হয়তো কোনো ইমিটেশন দেখে আমরা খুব মজা পাচ্ছি, কিন্তু যাকে ইমিটেট করা হচ্ছে তার তো ভালো নাও লাগতে পারে, তার তো একটু ইনসাল্ট ফিল করতে পারে বা এরকম কিছু হতে পারে, ইট মে হ্যাপেন। তো ইট ভ্যারিজ পার্সন টু পার্সন। এই জন্যই তো লিটারেচারে কি নাথিং ইজ ফিক্সড, কোনো কিছুই কিন্তু ফিক্সড নয় যে এটাই হবে। যেমন সায়েন্সের একটা থিওরি বা একটা রুলস হ্যাঁ ফিক্সড হতে পারে, ফিক্সড, তাই না? কিন্তু এখানে পার্সন টু পার্সন ভ্যারি করে, যে কবি কি মনে করে লিখেছেন আর ক্রিটিক কি মনে করে ক্রিটিসাইজ করছেন, বা আপনি কি মনে করছেন পরীক্ষার হলে বসে হয়তো আপনার রিয়েলাইজেশনটা অন্যরকম হতে পারে, তখন আপনার মতো করে লিখতে হবে। নেক্সট আসি আমরা, বিকজ দে আর মিস্টেকেন ফর রিয়ালিটিস বাট বিকজ দে ব্রিং রিয়ালিটিস টু মাইন্ড। এরপরে দেখি, নাথিং ইজ এসেনশিয়াল টু দ্য ফেবল বাট ইউনিটি অফ অ্যাকশন। এই যে ইউনিটি অফ অ্যাকশনের কথা মনে আছে যে আগে ক্লাসিক্যাল পিরিয়ডে জনসন হচ্ছেন উনি নিও ক্লাসিক্যাল পিরিয়ডের। আর ক্লাসিক্যাল পিরিয়ডে কী হতো, খুব স্ট্রিক্টলি মেনটেন করা হতো ট্র্যাজেডিতে শুধু ট্র্যাজেডি থাকবে, কমেডিতে কমেডি থাকবে, কোনো মিক্স করা যাবে না। হ্যাঁ, কিন্তু শেক্সপিয়ার এগুলি মানেননি। উনি আবার কি এই যে 3টা ইউনিটি আছে, কে বলতে পারবেন ড্রামার যে 3টা ইউনিটি আছে? হ্যাঁ, ইউনিটি অফ অ্যাকশন, 3টা ইউনিটি। এর মধ্যে শেক্সপিয়ার কিন্তু ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন। তো শেক্সপিয়ার এর মধ্যে 2টাকে অতটা গুরুত্ব দেননি, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, এই 2টাকে গুরুত্ব দেননি। ওটা মনে করছেন যে দিস ইজ নট ম্যান্ডেটরি, হ্যাঁ দিস ইজ নট এসেনশিয়াল। উনি ইউনিটি অফ অ্যাকশন মেনটেন করেছেন। ইউনিটি অফ অ্যাকশন কি, একটা ড্রামাতে হ্যাঁ যারা ছিলেন না একটু লিখে নেন যে ইউনিটি অফ অ্যাকশন। একটা প্লেতে কি থাকতে হবে, বিগিনিং এন্ড থাকতে হবে। ওকে, যারা রেগুলার ক্লাস করছেন তাদের তো অলরেডি এগুলো হ্যাঁ মনে আছে। তারপর আমাদের নতুন কিছু, আমি যে পিডিএফটা আজকে শেয়ার করব, ট্রাই টু ফটোকপি। নেক্সট আমরা আসি, জনসন কি অ্যাগ্রি করছেন, অ্যাগ্রিজ উইথ দ্য ট্র্যাডিশন দ্যাট শেক্সপিয়ার ল্যাকড ফর্মাল লার্নিং মানে কি, ফর্মাল লার্নিং অ্যান্ড দ্য গ্রেটার হ্যাঁ ইনস্টিটিউশনাল, যেরকম আমরা ফর্মাল লার্নিং হ্যাঁ যে স্কুল পাশ করে কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে, তো শেক্সপিয়ারের সেরকম কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল না। তার যে এক্সিলেন্স সেটা কি ছিল, দ্য প্রোডাক্ট অফ হিজ ওন জিনিয়াস, হ্যাঁ তার নিজের জিনিয়াসের, যেমন নজরুল যেমন তার নিজের প্রতিভা, হ্যাঁ
তাই এরকম তার কোনো সেরকম ছিল না বিদ্যা শিক্ষা সেরকম শেক্সপিয়ারেরও ছিল না। Shakespeare directly obtained an exact knowledge of many modes of life, as well as of the inanimate world gathered by contemplating things as they really exist. মানে উনি যা কিছু শিখেছেন মনে হচ্ছে তার নিজের জীবন বা অন্যের, এবং উনি মনে করছেন যে লাইফ অ্যাজ ইট ইজ, এই যে রিয়েলি এক্সিস্ট, কন্টেমপ্লেটিং থিংস অ্যাজ দে রিয়েলি এক্সিস্ট। কন্টেমপ্লেট, হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্টেমপ্লেট? হ্যাঁ, এই ওয়ার্ডটা আপনারা অনেক জায়গাতেই পাবেন। আমরা যখন ওয়ার্ড পড়বো, হ্যাঁ, নেক্সট ক্লাসে, কন্টেমপ্লেট মানে হচ্ছে কোনো কিছু খুব মনোযোগ দিয়ে খুব ধ্যানমগ্ন হয়ে দেখা। কনসেন্ট্রেট, হ্যাঁ, কনসেন্ট্রেটের থেকেও কন্টেমপ্লেট হচ্ছে যে খুব গভীরভাবে চিন্তা করা, মগ্ন হয়ে, ধ্যানমগ্ন হয়ে, কন্টেমপ্লেট। ওকে, কন্টেমপ্লেট এটা ভার্ব। তা উনি যেটা করছেন যে কন্টেমপ্লেটিং থিংস অ্যাজ দে রিয়েলি এক্সিস্ট, এবং যেটা আমরা সাধারণ মানুষ হয়তো আমাদের অতটা করবে না, কিন্তু উনি যে জিনিসটা রিয়েল লাইফ উনি দেখছেন সেটাকে আরও গভীরভাবে চিন্তা করছেন। জনসন তাই মনে করছেন। হ্যাঁ, এটা জনসনের কথা, মানে উনি যেহেতু কমেন্ট করছেন, উনি শেক্সপিয়ারের লেখা নিয়ে উনি বলছেন যে যেন মনে হচ্ছে যে শেক্সপিয়ার লাইফটাকে যেভাবে দেখছেন সেভাবে। হুমায়ুন আহমেদের লেখাগুলো পড়লেও কিন্তু আমাদের মনে হয় ভেরি ইজি, সিম্পল, কিন্তু মনে হচ্ছে যেন জীবনেরই কথাগুলো। হ্যাঁ, হুমায়ুন আহমেদ তো পড়েছেন মনে হয়, নাকি নাম শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, শুনেছেন তো, না? তো এইরকম না কিছু কিছু এক্সাম্পল চলে আসে লিটারেচারে, আবার কোয়েশ্চেন আনসার করতে গেলেও কিছু রেফারেন্স দিতে হয়। আর একটা কথা, আমরা বেশি কিছু নাই, অনেক কথাই বলা হয়ে গেছে। এই যে শেক্সপিয়ারস রেপিউটেশন, শেক্সপিয়ারের খ্যাতিটা আরও বেশি হয় কখন? যখন এই যে জনসন শেক্সপিয়ারকে নিয়ে এত প্রশংসা করছে, এবং জনসন খুব মানে টেকনিক্যালি, শুরুলি মিনস কি, খুব টেকনিক্যালি শেক্সপিয়ারের যে ডিফেক্টসগুলো, ফল্টসগুলো, সেটা উনি ওভারলুক করে গেছেন। শেক্সপিয়ারের ডিফেক্টসগুলোকে সেভাবে করেনি। যেমন শেক্সপিয়ার ইউনিটি অফ, হ্যাঁ, টাইম প্লেস এসব মানেননি। উনি বলছেন যে এটা যে মানতেই হবে এমন কোনো কথা না। শেক্সপিয়ার ডিফেক্টসগুলোকে উনি সেভাবে অত খুব বড় কিছু হাইলাইট করেনি। রাইট, থ্যাংক ইউ। এরপরে আমরা যে কয়েকটা ডিফেক্টস আমাদের পড়েছি, যে এই যে শেক্সপিয়ার ইজ মোর কেয়ারফুল টু প্লিজ দ্যান টু ইনস্ট্রাক্ট, মানে উনি চেয়েছেন অডিয়েন্সকে আনন্দ দিতে, অডিয়েন্সের প্রতি তার কোনো যে আদেশ উপদেশ নিষেধ বা কোনো মোরাল লেসন, বা যে হি সিমস টু রাইট উইদাউট এনি মোরাল পারপাস, ওনার কোনো মোরাল পারপাস নিয়ে উনি চিন্তা করেননি। হ্যাঁ, এইটা কিন্তু বারবার বলছি, অ্যান্ড ইউ জাস্ট রিমেম্বার ইট। এবং কোয়েশ্চেন এরকম যদি থাকতে পারে বা এরকম ধরনের যে এই কোটেশন দিয়ে যে হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, তখন আপনাদেরকে কিন্তু লিখতে হবে যে এগুলো ব্রড কোয়েশ্চেন। শেক্সপিয়ারের, হ্যাঁ, দু একটা যে ট্র্যাজেডির কথা আমি বলেছি, তারপরে কমেডি, টেম্পেস্টের গল্প, এগুলো কিন্তু আপনারা পড়বেন। হ্যাঁ, এগুলো পড়লে তখন বোঝা যাবে যে এগুলিতে আদৌ কোনো কি মোরাল লেসন আছে কিনা। কারণ এখন তো এই সময়ের মধ্যে পুরো একটা গল্প পড়তে গেলে তো আমাদের ওইটা নিয়েই 2-3 দিন চলে যাবে। এরপরে শেক্সপিয়ারস প্রিসেপ্টস অ্যান্ড অ্যাক্সিওমস ড্রপ ক্যাজুয়ালি ফ্রম হিম, হি মেক্স নো জাস্ট ডিস্ট্রিবিউশন অফ গুড অ্যান্ড ইভিল। এটা কাছাকাছি, কিন্তু আরেক ধরনের করে লিখছেন যে উনি ভালো মন্দ ওইভাবে কোনো মানে ডিস্টিংগুইশ করেননি, উনি ওরকম পার্থক্য করেননি, ভালো মন্দের ওরকম পার্থক্য করেনি। এই সেন্টেন্সগুলো আমার কাছে খুব মানে ইম্পর্টেন্ট মনে হয়েছে, মানে রিমার্কেবল, সো দ্যাট ইউ ক্যান মেমোরাইজ আর ইউ ক্যান রেকগনাইজ, মানে আপনাদের যাতে মনে থাকে, এই জন্য আমি কিন্তু স্পেশালি এই স্লাইডগুলো তৈরি করেছি। ইট ইজ অলওয়েজ আ রাইটার্স ডিউটি, এই যে জনসন এখানে একটা বলছেন যে একজন রাইটার যিনি লিখেন, নভেল হোক, ড্রামা হোক, কি টু মেক দ্য ওয়ার্ল্ড বেটার,
মানে বলছে যে রাইটারের একটা মানে মোরাল ডিউটি থাকা উচিত যে পৃথিবীটাকে সুন্দর করে উপস্থাপন করা, তার মানে কি বেটার কিছু মোরাল লেসন দেওয়া, ভালো কিছুর একটা যে গল্পের মাধ্যমে হ্যাঁ যেন ভালো কিছু, মানে রবীন্দ্রনাথ তো নাম শুনেছেন না, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা এই গল্পটা কি পড়েছেন বা নাটক দেখেছেন? মানে কাবুলিওয়ালা মুভি, কাবুলিওয়ালা ওই যে একটু শর্টকাটে বলি যে একটা পিচ্চি, হ্যাঁ আচ্ছা মেয়ে বাবাটা লেখো, তারপরে ওই মেয়েটার আবার কি হলো, হাই হাই সরি সরি কোথায় চাপ পড়ে গিয়েছে, ওকে 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 আচ্ছা ওকে 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 সরি। আচ্ছা ওই যেটা বলছিলাম যে কাবুলিওয়ালা গল্পে, হ্যাঁ যে ওখানে কি ছিল যে ওই কাবুলিওয়ালার ছোটোবেলায় মেয়েটার সাথে আসতো, কথা বলতো, পরে কাবুলিওয়ালা কি হলো, হ্যাঁ তাকে কি হয়েছিল, ইয়েস ধরে নিয়ে গিয়েছিল, একটা আবার কি ক্ল্যাশ হয়েছিল, যাই হোক শর্টকাটে বলি, কাবুলিওয়ালা ওই যে ওখানে যে ইয়ে বিক্রি করতে আসতো, পরে অনেক বছর পরে ফিরে এসেছে, ওই মেয়েটার বিয়ের দিন, রাইট একটু শোনেন, ওই মেয়েটার বিয়ের দিন ফিরে এসেছে, তারপরে কাবুলিওয়ালা ওই মেয়েটার খুঁজে এসে দেখে যে সেই ছোট্ট খুকি বড় হয়ে গিয়েছে, কাবুলিওয়ালাকে দেখে লজ্জা পাচ্ছে, তারপরে ওর বাবাকে মানে কাছে কিছু অর্থ চাইলো, টাকা ধার চাইলো, সে দেশে যাবে, হ্যাঁ তখন তার বাবাটা বললো যে মানে কিছু টাকা দিল, এবং এটা মনে মনে চিন্তা করলো যে না হয় আমার মেয়ের বিয়েতে একটু কম করেই লাইটিং করলাম, কম করেই সাজবাতি জ্বললো, তাই না, কিন্তু সেই টাকাটা দিয়ে এই যে এই কথাটার মধ্যেও কিন্তু একটা অনেক বড় যে একটা মানুষের উপকার করা, এই যে একটা মোরাল লেসন, মানুষের উপকার করার একটা ইয়ে আছে। আমি জাস্ট এই গল্পটা তুললাম কি, যদিও এটার সাথে এটা রিলেটেড না, মানে যাতে আপনারা বুঝতে পারেন যে এই যে একটা ভালো ভালো কাজ একটা করলো, তাই না, একটা ভালো কাজ করলো, তো এইটা আর কি বোঝানোর জন্য, মানে লিটারেচারে স্টুডেন্টদের কি একটু ওয়াইড রেঞ্জে পড়তে হয়, কারণ এই যে অনেক কিছুর এই যে বাংলা হোক ইংলিশ হোক যে কোনো গল্প, সেটা ছোট গল্প হোক রূপকথার গল্প হোক, একটু স্টাডি করবেন, হ্যাঁ একটু পড়বেন, বা যে কোনো ইয়েতেও তো অনেক ছোট ছোট গল্প থাকে, অ্যানিমেশন ফিল্মগুলোতেও অনেক কিন্তু মোরাল লেসন থাকে, অ্যানিমেটেড ফিল্ম দেখেন, হ্যাঁ ওগুলোতে কিন্তু যে ফাইন্ডিং নেমো একটা ছিল, দেখেছিলেন ফাইন্ডিং নেমো, হ্যাঁ ওগুলিতেও কিন্তু দেখেন একটা লেসন আছে, বাবাটা কিভাবে তাকে খুঁজে, হ্যাঁ তাহলে কত না খুবই একটা লেসনটা আসলেই মানে সেই আমি মোরাল লেসনগুলো বোঝাতে গিয়ে এগুলি আসলো কথা। ওকে নেক্সট আমরা যাই, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা কথায় কথায় কোথায় চলে গিয়েছি, তো যাই হোক ওনার যে জনসন যেটা করছেন যে শেক্সপিয়ারের ডিফেক্টগুলো, আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে আরও কিছু ডিফেক্ট আইডেন্টিফাই করেছিলাম, যে তার ডায়ালগসগুলো কেমন ছিল, খুব গ্রস টাইপের ছিল ডায়ালগগুলো এমন ছিল যে দেখা যাচ্ছে যে সে সব ধরনের লোকের কথা চিন্তা করতো, কিছু এক শ্রেণীর মানুষ তার ডায়ালগ শুনে হাসিতে লুটুপুটি খেত, হ্যাঁ হাসে হেসে গড়িয়ে পড়তো, এটাও কিন্তু তার অডিয়েন্সকে ধরে রাখার জন্য। ইয়েস হি ইজ বেটার আ কমেডিয়ান, ইয়েস হ্যাঁ। তো যাই হোক আমাদের জনসন যে কমেন্টগুলো করেছেন, যদিও সেন্টেন্সগুলো একটু কঠিন কঠিন, আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করেছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে বা কিছু? হ্যাঁ অনেক ওকে হ্যাঁ এগুলো জনসনের কমেন্টসগুলো আমাদের ফার্স্ট ক্লাসে, আবার আমি আরেকগুলো অন্যভাবে করেছি, এটা জাস্ট বইয়ের টেক্সট। অ্যান্ড ওকে আরেকটা যেটা আমি যে একটু ইয়ে করতে চাইলাম যে পিডিএফটা, ওয়ার ইজ দ্য পিডিএফ, এই যে পিডিএফের ইয়েগুলো কিন্তু এখানে আমি দেখতে পেলাম, যেগুলো আমি মার্ক করেছিলাম, ওয়ার ইজ ইট, কমেডি কোথায় যাব নিচে, ও কি নামে ছিল, প্রিফেস টু শেক্সপিয়ার, যে 3, ওকে জনসন কনসিডার্স শেক্সপিয়ার আ জিনিয়াস, এই যে এখানকার কি এটা সেন্টেন্সগুলো একটু খেয়াল করেন, ভেরি মাচ ইজি টু আন্ডারস্ট্যান্ড,
কারণ জনসনের ওই সেন্টেন্সগুলো তো কঠিন হবে, সেটা তো ওই পিরিয়ডে লেখার, উনি অনেক বড় লার্নেড পারসন ছিলেন। তো জনসন কনসিডার শেক্সপিয়ার আ জিনিয়াস ইন রাইটিং কমেডি। রাইটিংয়ের ক্ষেত্রে তাকে একটা জিনিয়াস মনে করা হতো। হি অ্যাগ্রিজ উইথ রাইমার। আচ্ছা, এটা লাইন বাই লাইন পড়া তো সম্ভব নয়, এখান থেকে কিন্তু ভালো ভালো কথা আছে। এই যে এখানে এখান থেকে অনেকগুলো, এই যে পোয়েট অফ নেচার নিয়ে কথা আছে, এই যে শেক্সপিয়ার্স ভায়োলেশন অফ দ্য ইউনিটিস। ওয়েন ইউ উইল গো থ্রু দিস, এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো সেন্টেন্স আমরা পাবো। তারপরে আরও তো ছিল শেক্সপিয়ার আ পোয়েট অফ নেচার, আ জিনিয়াস ইন রাইটিং কমেডি। ওকে, এখানে প্রথমে শেক্সপিয়ার হ্যাজ টু সেকশন। দ্য প্রিফেস যেটা আমরা পড়ছি, প্রিফেসটার দুইটা সেকশন আছে। একটা হচ্ছে কি ওয়ান ডিলিং উইথ জনসনস ক্রিটিক্যাল, এটা তো মনে হয় একটু বড় করা যাবে। হ্যাঁ, আই ক্যান ডু। আচ্ছা, আপনারা এগুলো ফটোকপি করবেন, আই উইল শেয়ার ইট ইন দ্য গ্রুপ। তো এইখানে বলছি কি যে একটাতে ছিল ক্রিটিক্যাল অ্যানালিসিস অ্যাজ আ ড্রামাটিস্ট, আরেকটা পার্টে ছিল কি তার যে এডিটোরিয়াল মেথড সেটা নিয়ে বলেছেন শেক্সপিয়ারের। এই যে এখানে যদি এখানে মনে হয় কোয়েশ্চেন যদি এভাবে হয় যে শেক্সপিয়ার আ পোয়েট অফ নেচার, ডু ইউ অ্যাগ্রি উইথ দিস, গিভ রিজনস ফর ইয়োর আনসার। তখন তো আপনার মতো করে লিখতে হবে। এই যে এইভাবে করেই কিন্তু চিন্তা করতে হবে। দিস ইজ সেকেন্ডারি ম্যাটেরিয়াল আই উইল প্রোভাইড ইউ। ওকে, নাও ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন we can finish. Okay, video.